আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ভয়ঙ্কর আপডেট থাকবে। যুদ্ধ আবারও শুরু হয়েছে বলছে ইসরায়েল। এদিকে ফিলিস্তিনি বন্দীদের বাসে ইসরায়েলের টিয়ার শেল নিক্ষেপ। জানাবো কারাগারে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়েছেন ফিলিস্তিনিরা। এদিকে গাজা যুদ্ধে হামাসকে নিশ্চিহ্ন করতে পারবে না ইসরায়েল, বরং আমেরিকা ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলছে ইরান। এবার রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করতে প্রস্তুত এস্তোনিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের রাজস্থান ও মধ্যপ্রদেশে বিজেপি তথা নরেন্দ্র মোদীর সরকার এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধ আবার শুরু হয়েছে বলছে ইসরায়েল। ইসরায়েল বলেছে তারা গাজা হামাসের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হামাস ইসরায়েলে গুলি চালিয়েছে, যুদ্ধবিরতির চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে তারা। এদিকে এর আগে বন্দীদের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ করেছেন ফিলিস্তিনিরা। জেনিনের বাসিন্দা মোহাম্মদ নাজিল নামের এক তরুণ জানিয়েছেন সপ্তাহখানেক আগে ইসরায়েলের গার্ডরা পিটিয়ে তার হাত ও আঙ্গুল ভেঙে দিয়েছে। তার অভিযোগ কারাগারে তাকে ন্যূনতম চিকিৎসাও দেয়নি, কেবল ফিলিস্তিনি হস্তান্তর করার সময় রেড ক্রসের সদস্যরা তার ভাঙা হাত একটি কাপড়ে ঝোলানো অবস্থায় পাঠিয়েছে। এদিকে শুক্রবার আবারও মুহুর্মুহুর যুদ্ধ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি কারাগারে প্রতিদিন কর্তৃপক্ষ তাদের উপর তাণ্ডব চালাতো, এমনকি কারাগারে মারধরের শিকারও হয়েছেন। তিনি বলেছেন কারাগারে ইসরায়েলিরা তাদের ঠিকমতো খাবারও দেয়নি। উল্লেখ্য গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় ফিলিস্তিনে প্রায় 15,500 লোক নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন 1,400 জন। এমন পরিস্থিতিতে গত শুক্রবার থেকে আজ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত ছিল হামাস এবং ইসরায়েল। আবার নতুন করে যুদ্ধ শুরু করল ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি বন্দীদের বাসে ইসরায়েলের টিয়ার শেল নিক্ষেপ। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ফিলিস্তিন, কিন্তু চুক্তি শর্ত অনুসারে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। তবে কারাগার থেকে বের করে আনা এসব ফিলিস্তিনি বহনকারীদের বাসেও টিয়ার শেল নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। আজ আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনি ফটো সাংবাদিক ইসাম রিওময় ফিলিস্তিনে বাসে হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি এই ঘটনার ছবি তুলেছেন। তিনি জানিয়েছেন ইসরায়েলের অফার কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার আগে কারাগারের বাইরে ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে। রামাল্লা থেকে তিনি আল জাজিরাকে জানিয়েছেন বন্দীদের নিয়ে বাসটি ছেড়ে যাওয়ার সময় সেনারা তাদের লক্ষ্য করে টিয়ার শেল ছুড়েছে। সময় বাসে থাকা বন্দীদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তাদের চালক বাসটি থামাতে বাধ্য হন। পরে রেড ক্রসের সদস্যরা গিয়ে তাদের সহযোগিতা করেছে। ফিলিস্তিনি ওই সাংবাদিক বলেছেন হামলার কারণে রেড ক্রসের মেডিকেল টিম বাসের ভিতরে প্রবেশ করেছে। আমাদের কাছে সেসব প্রমাণও রয়েছে। ইসরায়েলি সেনারা এসব করেছে কারণ তারা চাইবে না যে বন্দীরা মুক্তি পাওয়ার সেখানকার জনগণ এটি উদযাপন করুক। আজ ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তি সেখানকার অবস্থা তুলে ধরেছেন। বলেছেন ইসরায়েলি কারাগারে প্রতিদিন কর্তৃপক্ষের ওপর তারা তাণ্ডব চালাতো, এমনকি কারাগারে তারা মারধরের শিকার হয়েছেন। কারাগারে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়েছেন ফিলিস্তিনিরা। 1.5 মাসের বেশি সময় ধরে চলা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল উভয় পক্ষ। কাতারের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে মন্ত্রী বিনিময় ও সাময়িক যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারী ও শিশু বেশ কয়েকজন ফিলিস্তিনি। এসব ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে নিয়মিত নির্যাতনের শিকার হয়েছেন। আজ আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া আবু ইউসুফ আবু মারিয়া সেখানকার অবস্থা আল জাজিরাকে জানিয়েছেন। তিনি বলেছেন ইসরায়েলি কারাগারে প্রতিদিন কর্তৃপক্ষ তাদের উপর তাণ্ডব চালাতো, এমনকি কারাগারে তারা মারধরের শিকারও হয়েছেন। তিনি বলেছেন সেখানে আহত হয়েছিলেন, তবে কারাগার তাকে কোনো ধরনের চিকিৎসা সেবা পর্যন্ত দেয়নি। এর আগে বন্দীদের সাথে ইসরায়েলের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ করেছেন ফিলিস্তিনিরা। রুকায়া বলেছেন তারা আমাদের বানানো ভিডিও দেখাতো, কিন্তু মেয়েরা এসব দেখতে প্রত্যাখ্যান করতো। এমনকি ইসরায়েলের গার্ডরা তাদের বলতো যে দেখো আমরা তোমার সাথে এমন আচরণ করতে চলেছি, এটা এমন সময় বিষয় যা আমি বলতে পারবো না। আবু মারিয়া অফার কারাগারে বন্দী ছিলেন। তিনি জানিয়েছেন সেখানে তারা আহত হয়েছিলেন। গাজা যুদ্ধে হামাসকে নিশ্চিহ্ন করতে পারবে না ইসরায়েল বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা প্রধানত ক্ষতির শিকার হয়েছে। তারা গাজা যুদ্ধে হামাসকে মুছে দিতে ব্যর্থ হয়েছে এবং তারা এটার পক্ষে সম্ভব নয়। লেবাননের আল মায়াদিন টেলিভিশন আজ দেয়া এক সাক্ষাৎকারে আবদুল্লাহিয়ান বলেছেন ইসরায়েল এবং আমেরিকা হামাসকে মুছে দিতে ব্যর্থ হওয়ার কারণে বর্তমান এই যুদ্ধবিরতির চুক্তি করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল ও আমেরিকায় গাজা হামাসকে ধ্বংস করতে সক্ষম নয়। হামাস হচ্ছে একটি স্বাধীনতাকামী বৈধ সংগঠন এবং তারা ফিলিস্তিনেই থাকবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন
বলেছেন, এই যুদ্ধে ফিলিস্তিনি জাতি ও প্রতিরোধ যোদ্ধারা বিজয়ী। এ পর্যন্ত আমেরিকা ও ইহুদিবাদ ইসরায়েল হচ্ছে প্রধান পরাজিত পক্ষ। আমির আব্দুল বলেছেন, গাজায় চলমান যুদ্ধবিরতি অঞ্চলের জন্য যুদ্ধ থেকে বিরত থাকার একটি সুযোগ এনে দিয়েছে। এখন আমেরিকাকে বেছে নিতে হবে এই পরিস্থিতির ধারাবাহিকতা রক্ষা করবে ও যুদ্ধ থেকে বিরত থাকবে, নাকি আরও খারাপ পরিস্থিতি তৈরি হোক তার ব্যবস্থা করবে। গাজা ইসরায়েলের মধ্যকার 56 দিনের যুদ্ধে অন্তত 15,500 বেসামরিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে 10,000 বেশি নারী এবং শিশু। অন্যদিকে হামাসের অভিযানে মারা গেছে 1400 ইসরায়েলি, যার মধ্যে বহু সেনা রয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। এবার রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করতে প্রস্তুত এস্তোনিয়া। বাল্টিক দেশ এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। পাশাপাশি নাগরিকদের রাশিয়ার যে কোনো ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করেছে। এর আগে সম্ভাব্য অভিবাসন সংক্রান্ত হুমকির প্রেক্ষিতে গত সপ্তাহে রাশিয়ার সঙ্গে থাকা সবগুলো সীমান্ত বন্ধ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ফিনল্যান্ড। এস্তোনিয়া এই সময় সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অধীনে ছিল। রাশিয়ার ইউক্রেনে হামলার পর থেকে দেশটি মস্কোর কট্টর সমালোচকে পরিণত হয়েছে। রাশিয়ার সঙ্গে ভাগ করা 333 কিলোমিটার সীমান্তে এস্তোনিয়ার বর্তমানে 6টি চেকপয়েন্ট খোলা রয়েছে। তবে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা ফিনল্যান্ডের মতো রাশিয়ার সঙ্গে থাকা সবগুলো সীমান্ত বন্ধ করতে প্রস্তুত রয়েছে। তালিন কর্তৃপক্ষ আশা করছে যে প্রতিবেশী রাশিয়া থেকে বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসী প্রবেশ করতে পারবে। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গাস সাহকোনা বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিবেশী ফিনিশ সীমান্তে অনতিভুক্ত অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটি রাশিয়া পরিচালিত একটি নির্লজ্জ হাইব্রিড আক্রমণ। এস্তোনিয়া যে কোনো সময় রাশিয়ার সঙ্গে থাকা সবগুলো সীমান্ত বন্ধ করতে এবং হাইব্রিড আক্রমণের বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষা করতে প্রস্তুত। মার্গাস সাহকোনা ব্যাখ্যা করেছেন, এটি এখন প্রমাণিত যে রাশিয়া শুধু ইউক্রেনের যুদ্ধ করছে না, বরং দেশটি হাইব্রিড আক্রমণের মাধ্যমে অন্যান্য দেশের জন্য হুমকি তৈরি করেছে। তবে ফিনল্যান্ড ও এস্তোনিয়ার আনা অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে অভিবাসীদের ফিনিশ সীমান্তে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ আনা হচ্ছে তা সত্য নয়। একটি বিবৃতিতে তিনি বলেছেন যে ফিনিশ কর্তৃপক্ষ অযৌক্তিক অজুহাত তৈরি করতে শুরু করেছে, রুশ বিদ্বেষী অনুভূতিকে উস্কে দিচ্ছে। এস্তোনিয়া সম্প্রতি ব্রাসেলসে অনুষ্ঠিত একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে জানিয়েছে, তারা প্রয়োজনে সংকট মোকাবেলায় হেলসিঙ্কিকে সাহায্য করতে প্রস্তুত। গত মঙ্গলবার ফিনল্যান্ড রাশিয়া থেকে সর্বশেষ সীমান্ত ক্রসিং পয়েন্টটিকে বন্ধ করার ঘোষণা দিয়েছে। দুই দেশের মধ্যে অবস্থিত সীমান্ত 1340 কিলোমিটার দীর্ঘ। রাশিয়ার সঙ্গে থাকে এস্তোনিয়া ও ফিনিশ সীমান্তে মূলত ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর বাহ্যিক সীমানার অন্তর্গত। রাশিয়া ইউক্রেনের আক্রমণের পর ফিনল্যান্ডের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। এর পরিপ্রেক্ষিতে কয়েক দশকের মধ্যে সামরিক নিরপেক্ষতা ছেড়ে গত এপ্রিলে পশ্চিমা নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দেয় ফিনল্যান্ড, সূত্র এএফপি। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাজস্থান ও মধ্যপ্রদেশে বিজেপি কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই। ভারতের 5 রাজ্যে নির্বাচন শেষে বুথ ফেরত সমীক্ষায় রাজস্থান ও কংগ্রেস মধ্যপ্রদেশ রাজ্যে বিজেপি ও কংগ্রেসের মধ্যে যে কেউ জিততে পারে। কোন সমীক্ষক সংস্থার মতে 5 বছর পর পর শাসক বদলের রীতি আবারও রাজস্থানে জারি থাকছে। কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করবে বিজেপি। আবার কেউ কেউ মনে করছে কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবার 30 বছরের রীতি বদলাতে চেয়েছেন। সমীক্ষকেরা এরকম দ্বিধাবিভক্ত মধ্যপ্রদেশ নিয়েও কেউ কেউ বিজেপি, কেউ কেউ কংগ্রেসকে সামান্য এগিয়ে রেখেছে। তুলনায় মোটামুটিভাবে অধিকাংশ একমত ছত্তিশগড় নিয়ে, সেখানে কংগ্রেস দ্বিতীয়বার সরকার গড়বে বলে সমীক্ষকরা একমত। তবে আগের বারের তুলনায় কংগ্রেসের আসন কমবে ও বিজেপির বাড়বে বলে মনে করা হচ্ছে। একই চিত্র বেরিয়ে আসছে তেলেঙ্গানাতেও। প্রায় সবাই দক্ষিণের এই রাজ্যে কংগ্রেসের উত্থান দেখতে পাচ্ছে। ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতি পদ্ধতি প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও কংগ্রেসকে জমি ছাড়তে বাধ্য হচ্ছে বলে সমীক্ষকের অভিমত। তেলেঙ্গানায় 10 বছর ক্ষমতায় রয়েছে বিআরের প্রতিষ্ঠাতা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।